জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক চলছে। আলোচনা হচ্ছে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে। স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে বলেছেন রুহুল কবির রিজভী। নির্বাচন প্রলম্বিত হলে প্রশ্নবিদ্ধ হবে অন্তর্বর্তী সরকার। ভারত থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে দুদেশের সম্পর্কে অন্তরায় মন্তব্য বিশ্লেষকদের। বিদেশ নীতির বিষয়ে ঢাকাকে আরও কৌশলী হওয়ার পরামর্শ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই চার্টারের উপর নির্ভর করবে নির্বাচন কবে হবে। শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক চলছে। বিকেল ৩টা থেকে ৫:৩০ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক চলবে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি বৈঠকে অংশ নিয়েছে। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে অংশ নিয়েছে জামাত। এছাড়া জাতীয় পার্টি, বিজেপি, গণফোরাম, ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক দল বৈঠকে অংশ নিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর সংবিধান সহ বিভিন্ন বিষয় সংস্কারের ৬টি কমিশন গঠন করা হয়। সেই কমিশনগুলোর প্রধানদের সদস্য করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হয়, তাই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর আগারগাঁও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, গত ১৬ বছরে দেশে কোনো নির্বাচন হয়নি। একজন ব্যক্তি কিভাবে পুরো নির্বাচন পদ্ধতি ধ্বংস করে দেন, ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞানে তা অন্তর্ভুক্ত হতে পারে। তিনি বলেন, শেখ হাসিনার আমলে দিনের ভোট রাতে হয়েছে, ভোটারদের মাইকিং করে কেন্দ্রে যেতে বারণ করা হয়েছে। শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকারও নষ্ট করেছে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন প্রলম্বিত হলে সরকার প্রশ্নবিদ্ধ হবে। সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার, যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়, এ কথাটা বলা হয়েছে। যে একেবারে যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে নানা প্রশ্নের দেখা দেবে। সেই প্রশ্নটা যাতে দেখা না দেয়, এবং ডক্টর ইউনূস সাহেবের সরকার হচ্ছে জনসমর্থিত সরকার। আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন তাদের সমর্থিত সরকার। তো সুতরাং এই সরকার সবসময় মানুষের সেন্টিমেন্ট ধারণ করেই তারা কাজ করবে। এটা তো একটা বিপ্লবের ফলে জনসমর্থিত সরকার। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে বিদেশ নীতির বিষয়ে আরও কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের থেকে হাসিনার উস্কানিমূলক বক্তব্য দুই দেশের সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। হাসিনা পরবর্তী বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ এবং কৌশলগত প্রয়োজনীয়তা নিয়ে শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজ BIPS আয়োজিত এক সেমিনারে এসব মন্তব্য করেন বক্তারা। এতে অংশ নিয়ে আলোচকরা বলেন, বৈশ্বিক এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রয়োজন জাতীয় সংহতি, গণতন্ত্র, মুক্ত এবং ইনক্লুসিভ অর্থনীতি। ভারত, চীন এবং আমেরিকার সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান আলোচকদের। হাসিনা ইস্যুতে দিল্লিকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয় সেমিনার থেকে। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংসের পরিকল্পনার অংশ হিসেবেই পিলখানায় ৫৭ জন চৌকস সেনা অফিসারকে হত্যা করেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। রাজধানীর BFDC অডিটোরিয়ামে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে, ওই দিন পিলখানায় বিডিআরের পোশাক পরে এই হত্যাযজ্ঞে অংশ নিয়েছিল ছাত্রলীগ ও যুবলীগ। বিষয়টি খতিয়ে দেখতে বিডিআর হত্যা তদন্তে গঠিত কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, পিলখানার ঘটনায় তৎকালীন সেনা প্রধান অবসরপ্রাপ্ত মঈনুল আহমেদের নীরবতা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণে গড়িমসি প্রমাণ করে তিনিও এই হত্যায় জড়িত। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ১.৫ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর অপারেশনকালীন টিম পিলখানার কাছে পৌঁছে গেলেও কার নির্দেশে অপারেশন চালায়নি সেটিও খতিয়ে দেখা দরকার। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রশ্ন তোলেন, বিডিআর হত্যাকাণ্ডের আগের রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাইফেল ডিনারে অংশগ্রহণের কথা থাকলেও কেন যাননি, সেটিও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনা পার্সোনালি উপস্থিত ছিলেন না,
আলটিমেট বেনিফিশিয়ারি কে? সেনাবাহিনী প্রধানকে কে নির্দেশ দানে বিরত ছিলেন? কেন ছিলেন? কেন রাজনৈতিক নেতৃত্ব ওখানে বিডিআরের ওখানে যে হারবারিং করেছে? আমি গতকালকে একটি ইউটিউবে দেখছিলাম, একজন সেনা সদস্যের পরিবার বলছেন তার হাজব্যান্ড আরেকজনের ভাই টেলিফোন করে বলেছেন আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মীরা বিডিআরের পোশাক পরে ভিতরে হত্যাকাণ্ডে জড়িত হয়ে পড়েছেন। আশা করি কমিশন এগুলো বের করে আনবেন। টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম। ফজরের নামাজের পর থেকে বয়ান করেন নিজামুদ্দিন মার্কাজের জিম্মাদার সাদ কান্দুলফির ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ। তার বয়ান বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মাওলানা ওসামা ইসলাম। সকাল ৯:৩০টায় তালিমে করেছেন দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা মুফতি ইয়াকুব। পরে সকাল ১০টা থেকে খিত্তায় খিত্তায় পৃথকভাবে হয়েছে তালিম। এভাবেই চলছে বয়ান ও তালিম। এদিকে বিশ্ব ইজতেমায় যোগ দিয়ে আরও ২ মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে ৩ মুসল্লির মৃত্যু হলো। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবছরের ইজতেমা। আশুলিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্যে শিশুসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। তাদের সবাইকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্বজনরা। দগ্ধ ১১ জনের মধ্যে ২ জনের শরীরে ৯০% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এক শিশুকে ২৭ ভাগ পোড়া নিয়ে স্থানান্তর করা হয়েছে আইসিইউতে। ২ জনের পুড়েছে ২০ ভাগেরও বেশি। বাকিরা মোটামুটি কম আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। শুক্রবার রাতে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে গাজার খান ইউনিসে ইসরায়েলি জিম্মিদের উপস্থিত করে হামাস। পরে আলেকজান্ডার ট্রফানভ, সাগোই দেকেলচেন এবং ইয়ারহর হর্ন এই জিম্মিকে হস্তান্তর করা হয়। হামাস দাবি করেছে ৩ জিম্মি অক্ষত অবস্থায় আছে। মুক্তি পেতে যাওয়া ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দীর মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আছে ৩৬ জন। বাকি ৩৩৩ জনই গাজার বাসিন্দা। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর থেকে ৫ দফায় ২১ ইসরায়েলি জিম্মি এবং ৭৭০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে হামাস ও ইসরায়েল। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হলো তারুণের উৎসব সাইকেল র্যালি। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত র্যালিতে ৩০০-রও বেশি সাইক্লিস্ট অংশ নেন। সকালে মানিক মিয়া এভিনিউতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তারুণের উৎসবের সাইকেল র্যালির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহিদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম এবং বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহিরুল আলম চৌধুরী স্বপ্ন। র্যালিটি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মৎস্য ভবন, আব্দুল গনি রোড হয়ে পল্টনে জাতীয় স্টেডিয়ামে এসে শেষ হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে ৬টায়, এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ ১০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।